ভোটের ন্যারেটিভ দিচ্ছিলেন যে 12ই ফেব্রুয়ারি একটা ভোট হতে পারে বাংলাদেশে, সেটা আমরা কেন সবাই সেটা জানি, প্রচার মাধ্যমে এটা ভার্বালি চলে এসেছে সামনে। তাহলে কি আরো নতুন করে বাংলাদেশে আরো কিছু ঘটতে চলেছে? তারই কি একটা আগাম পূর্বাভাস এই হাদির ওপরেই আক্রমণ? দেখুন, আমি আপনাকে একটা কথা খোলাখুলি বলছি, তারেক হচ্ছে একটা পলিটিক্যাল পার্সোনালিটি, একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসছে, পলিটিক্যাল হেরিটেজ আছে তাদের পরিবারের। এই মানুষটা যখন দেশে ফিরে আসছে তার মানে বুঝতেই হবে এটা একটা পলিটিক্যাল ইন্ডিকেশন। আমি বারবার পলিটিক্যাল কথাটা, রাজনৈতিক কথাটা কেন ব্যবহার করছি? বাংলাদেশ এখন সব থেকে বেশি দেউলিয়া যেই পজিশনটা, সেটা হচ্ছে পলিটিসাইজেশনে। পলিটিক্যাল এনভায়রনমেন্ট বাংলাদেশে নেই। এই পলিটিক্যাল এনভায়রনমেন্ট নেই বলেই রাজকতা চলছে, অরাজকতা চলছে, যে যাকে পাচ্ছে মারছে, ধরছে, খুন করছে, চুরি করছে, ডাকাতি করছে, এখানে ওখানে খুন হচ্ছে। এই যে স্তরের যে রাজনীতিটা চলছে, এই রাজনীতিটাকে কোনোভাবে বন্ধ করার জন্যে একটা অল্টারনেট থিওরি অফ পলিটিক্সটা খুব দরকার। এই অল্টারনেট থিওরি অফ পলিটিক্সটা নিয়ে আসতে পারে কারা? পলিটিক্যাল পার্টিগুলো। এই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আওয়ামী রাস্তা যত সম্ভব বন্ধ করা হয়েছে। সেকেন্ড জিনিস যেটা করা যেতে পারতো সেটা হচ্ছে শেখ হাসিনা ব্র্যান্ডকে আটকানো, তার জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করে দেওয়া হয়েছে। থার্ড যেটা করার সব থেকে বেশি এখন প্রবণতা চলছে, বাংলাদেশে যাই ঘটনা ঘটছে সেটা বিএনপি ঘটাচ্ছে। কেন? কারণ একটু মানে ঘটনাক্রমে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে বাংলাদেশের সব থেকে শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যারা রাজনৈতিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যদি তাদের নাম নেওয়া যায়, আওয়ামী লীগের পরেই যার নাম আসে সেটা হলো বিএনপি। ন্যাশনাল পার্টির উপরে অ্যাটাক হচ্ছে, বিভিন্ন রকম আদার পলিটিক্যাল এস্টাবলিশমেন্টগুলোর উপর অ্যাটাক হচ্ছে। অ্যাটাক মানেই তো সবসময় ফিজিক্যালি হতে হবে তা নয়, তাদের সভা বন্ডুল করে দেওয়া হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, চেঁচামেচি করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ এই প্রতিষ্ঠানগুলোকে যদি কোনোভাবে নন পলিটিক্যাল বা নন ফাংশনাল করে দেওয়া যায়, তাহলে একটা এমন সিনারিও তৈরি করা যাবে যেই সিনারিওটাকে সামনে রেখে বারংবার বাংলাদেশকে আনস্টেবল করা যাবে। বাংলাদেশ যখন আনস্টেবল হবে, সেই আনস্টেবল কন্ডিশনটার অ্যাডভান্টেজ নিয়ে বিদেশি কিছু ডিপ স্টেট, বিদেশি কিছু সংগঠনরা, বিদেশি কিছু এজেন্সিরা বাংলাদেশকে দ্বিতীয় সিরিয়া বানাবে। সেখানে অস্ত্র তৈরি হবে, অস্ত্রর ব্যবসা হবে, সেখানে টেররিস্ট অর্গানাইজেশনসগুলো ট্রেনিং সেন্টার হবে। সেইখান থেকে ইন্ডিয়া তথা এশীয় বিভিন্ন রকম দেশের মধ্যেকার ইন্টার কানেক্টিভিটি নষ্ট করা হবে, সিভিল লাইফ ডিস্টার্ব করা হবে, এবং অ্যাজ এ হোল যে আগামী দিনের এশিয়ান ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে, সেই করিডোরটাকে ধূলিসাৎ করে দেওয়া হবে। এবং এই বিগার পিকচার প্ল্যানটারই সব থেকে বড় মোহরার নাম হচ্ছে মোহাম্মদ ইউনূস, যাকে ওখানে বসানো হয়েছিল। সব থেকে বড় কি বলবো প্রাতিষ্ঠানিক ঘোড়া, যেগুলোকে দৌড় করানো হচ্ছে পাগলের মতো ইঞ্জেকশন দিয়ে, সেটা হচ্ছে জামাত। এবং এই গোটা সমষ্টিটার কাজটা হচ্ছে কি, বাংলাদেশের যুবদের মিসগাইড করা, বাংলাদেশের যুবদের ভুল ইতিহাস পড়িয়ে বাংলাদেশের আজকের 16ই ডিসেম্বর এত বৃহত্তর একটা মানে বিশ্ব রাজনীতিতে একটা স্বর্ণাক্ষরে লেখা দিন, আজকে স্বাধীনতা দিবস বাংলাদেশের, প্রথমেই বাংলাদেশের সমগ্র মানুষকে আমি জানাই স্বাধীনতার ভেরি মাচ ব্লেসিংস, এন্ড তারা যেন আবার পুনরায় নিজেদের ফিরে পায়। কিন্তু এখানে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে জামাত তো এখন বিএনপির থেকে অনেকটা দূরে চলে গেছে। আমরা জামাতকে একসঙ্গে বিএনপির সঙ্গে নির্বাচনে হাত ধরে আমরা আওয়ামীও লড়েছে, একসময় আওয়ামীও লড়েছে, কিন্তু এখন এই মুহূর্তে জামাতের থেকে বিএনপি অনেকটা দূরত্ব বাড়িয়েছে। তার দুটো কারণ হতে পারে। প্রথমত হচ্ছে জামাতকে তারা বোঝানোর চেষ্টা করছে গোটা দেশের মানুষের কাছে যে জামাত এখনো পর্যন্ত ধর্মীয় জায়গাটাই ধরে রয়েছে, নন পলিটিক্যাল অর্গানাইজেশন, রাজনৈতিক নয়। মুক্তিযুদ্ধ মানে যেটা 71-এ যে মুক্তিযুদ্ধটা হয়েছিল এবং 16ই ডিসেম্বর যে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছিল, জামাত সে তার বিপক্ষে ছিল। এই একটা ন্যারেটিভ তোলা হচ্ছে বিএনপির তরফ থেকে। কেননা তারা কি আওয়ামী লীগের ভোটগুলোকে বা সেই স্বাধীনতার সুরসুরি দেখিয়ে বা এতদিন তারা যেটা করে এসেছে সেখান থেকে সরে গিয়ে আওয়ামী লীগের ভোটগুলোকে তারা ঘরে তুলতে চায়? এটাই কি টার্গেট? আমার কোথাও গিয়ে বিএনপির অ্যাক্টিভিটি দেখে এটা মনে হচ্ছে বিএনপির পলিটিক্যাল অ্যাসাইলাম প্রয়োজনীয়, বিএনপিরও রিভাইভাল প্রসেস প্রয়োজনীয়। কিন্তু বিএনপি এইটা পরিষ্কার জানে যে তারা রাজনৈতিক দল, তারা স্বীকৃত রাজনৈতিক দল। বাংলাদেশে এর আগে সরকার গঠিয়েছে, সরকার করেছে, এবং বিএনপি দীর্ঘকাল প্রশাসনের মাথায় বসেছিল। আজকের ডেটে দাঁড়িয়ে তারা এটাও জানে যে আমাদের প্রশাসনটাকে সুপ্রশাসন চালাতে গেলে শুধু একটা প্রধানমন্ত্রীকে টপিনের মতো বসিয়ে দিলে চলবে না, আমাদেরকে একটা প্রপার স্ট্রাকচার্ড অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করতে হবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা তৈরি করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে স্টেপগুলো নিতে হবে
তার মধ্যে একটা স্টেপ হচ্ছে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা ফিরে পেতে হবে। এই পলিটিক্যাল এনভায়রনমেন্টটা ফিরে পাওয়ার জন্য পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলোকে নিজের নিজের জায়গায় তাদের তাদের স্থানে ফিরতে হবে। কারণ দেখুন, যে লোকের কোনো দায়িত্ববোধ নেই তার কাছে রামও যা শামও তাই। এবার আজকের ডেটে দাঁড়িয়ে জামাত যদি এটা বুঝতে শুরু করে দেয় যে আমাদের কাছে বিএনপি রিস্ক, বিএনপিকে অ্যাটাক করবে। কেন প্রথমেই বিএনপি অ্যান্টি বিএনপি ন্যারেটিভ হতে শুরু করলো হাদি গুলি খাওয়ার পরে? কেন? কারণ হাদির যদি কোনো কিছু খারাপ কিছু ঘটে যায় তাহলে বিএনপি এই একই ধরনের মতবাদের সাথে যুক্ত এই 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 জিনিসটা ওরা চালাতে চেষ্টা করবে। কারণ পলিটিক্যাল যত এনভায়রনমেন্ট আসবে সেটা স্টেবিলিটির ইঙ্গিত, সেই স্টেবিলিটিটা ডাইলিউট করবে। এই স্টেবিলিটি যত ডাইলিউট হবে তত বাংলাদেশ থেকে বাংলাদেশকে সামনে রেখে জামাত রোজগার করবে, এবং রোজগার করবে হচ্ছে সেই সকল মানুষ যারা ডিপ স্টেটের হয়ে বাংলাদেশের ভিতরে বসে কাজ করছে। ঠিক। আমি এবার যে জায়গা থেকে আলোচনাটা শুরু করেছিলাম যে হাদির এই ঘটনাটার পর বিভিন্ন রকম বক্তব্য বাংলাদেশের তরফ থেকে আসছে, এবং কখনো কখনো সেটা কিন্তু ভারতের দিকেও দাগিয়ে দেবার একটা চেষ্টা চলছে। হাদি কি আসলেই তত বড় নেতা যে যাকে শেষ করার জন্য এত কিছু করতে হয়? প্রথম কথা হলো, ভারতবর্ষের খেয়ে কাজ আছে। ভারতবর্ষ আজ অবধি কোনো দিন কোনো ইন্টারন্যাশনাল অ্যাসাসিনেশনের সাথে যুক্ত এটা কেউ প্রমাণ করতে পারেনি। এবার পয়েন্টটা হচ্ছে আপনারা মানে আপনার কথা, আমি বাংলাদেশেই কথা বলছি, আপনারা যা খুশি বলতে পারেন, যা খুশি, এবং তাতে কিছু যায় আসে না। পয়েন্ট হচ্ছে প্রমাণ সহকারে বলতে হবে যে এটা ভারতীয়রা করেছে। ভারতীয়রা কোনোদিনই তাদের বিদেশ দপ্তর বলুন, বিদেশ মন্ত্রক বলুন, বিদেশ নীতি বলুন, তাতে কোনোদিন এসব নেই অন্য লোকের সভারেন্টিতে ঢুকে। কেন? আমরা বাংলাদেশের ভোট নিয়ে চিন্তিত। আমরা বাংলাদেশের ভোট নিয়ে এই কারণে চিন্তিত নই যে আমরা বাংলাদেশকে দখল করতে চাই বলে। আমরা বাংলাদেশের ভোট নিয়ে দু কারণে চিন্তিত। প্রথম, আজকের ডেটটা সৃষ্টিকর্তা আমরা মুক্তিবাহিনীকে সাথে নিয়ে লড়েছিলাম বলেই আজকে জামাত যারা উল্টো পক্ষ থেকে লড়তে চেয়েছিল সেই লোকগুলোকে লিটারালি, আমি বলছি, আই এম ভেরি সরি টু আটার দ্য ওয়ার্ড, তাদের প্যান্ট খুলিয়ে স্যারেন্ডার করতে হয়েছিল। এটা হিস্ট্রি আছে, এটা আমি বলছি না। পয়েন্ট হচ্ছে, দ্বিতীয়ত, ইতিহাসের পাতায় এত বড় স্যারেন্ডার নেই। দ্বিতীয়ত, সবথেকে বড় জিনিস যেটা বুঝতে হবে সেটা হলো যে বাংলাদেশের ইতিহাস থেকে ভারতকে মুছে ফেলা যাবে না, কারণ বাংলাদেশের সৃষ্টিকর্তা ভারতবর্ষ, এবং সেটা আজকে ভারতবর্ষের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে। কিন্তু মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্র সেটা বাংলাদেশের মানুষকে আজকে অন্যরকম ভাবে ভুল বোঝানো হচ্ছে। একদম স্পষ্ট করে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো হচ্ছে, কারণ ভারত বন্ধু বাংলাদেশ এবং বাংলাদেশের বন্ধু ভারত, কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার একটা ষড়যন্ত্র করে চলেছেন। কিন্তু এই যে মানচিত্রগুলোকে বারবার করে তুলে ধরা হচ্ছে, মানচিত্রগুলোকে বারবার করে সামনে আনা হচ্ছে, এবং তারপরে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমি অতি সম্প্রতি